হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি চলতরিতের ওয়ান শট অঙ্ক নিয়ে। তোমাদের যদি অঙ্কতে প্রবলেম হয় তাহলে এই ভিডিওটা একবার দেখো, সমস্ত জিনিস ক্লিয়ার হয়ে যাবে। এই চলতরিত রিলেটেড মানে যেমন যেমন কোশ্চেন আসতে পারে সমস্ত ধরনের কোশ্চেন আমি এখানে সলভ করবো, ঠিক আছে? এগুলো যদি তোমরা দেখে যাও তাহলে এই ধরনের কোশ্চেনে দেখবে ঘুরিয়ে পিছিয়ে এই ধরনের কোশ্চেনে কিন্তু আসছে। ক্লিয়ার হয়েছে? তো এইগুলো ভালো করে ক্লিয়ার করে যাও, কনসেপ্টগুলো ক্লিয়ার করে নাও, স্কিলটা ডেভেলপ করে নাও, কী করে অঙ্ক সলভ করতে হয়, তাহলে তোমরা সব করতে পারবে। আমি 10টা অঙ্ক রেখেছি, 10 ধরনের অঙ্ক, ঠিক আছে? তো 10 ধরনের 10টা কনসেপ্ট তোমরা শিখতে পারবে। ক্লিয়ার হয়েছে? এই যে 10 ধরনের অঙ্ক, এর মধ্যেই তোমাদের কিন্তু কোয়েশ্চেনে আসবে। ক্লিয়ার হয়েছে? কোয়েশ্চেনটা একটু ঘুরিয়ে পিছিয়ে দেবে হয়তো, মানে ভ্যালুগুলো চেঞ্জ করে দেবে, বাট একই ধরনের একই টাইপের কোয়েশ্চেন থাকবে। তো কোয়েশ্চেনগুলো দেখো কি বলছে। যে ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলছে? বলছে কোনো পরিবাহীর মধ্য দিয়ে, পরিবাহী মানে একটা তার, ধরো একটা তার রয়েছে, এরকম একটা তারের মধ্য দিয়ে কি বলছে 2 মিনিটে, কত মিনিট? 2 মিনিট, মানে টাইমটা বলে দিয়েছে তোমাকে যে টি ইকুয়াল টু 2 মিনিট। 2 মিনিট মানে কত? সবসময় মানে যে টাইমটা বলবে সেই টাইমটাকে তুমি সেকেন্ডে নিয়ে চলে আসবে। ওকে, আমি বলছি। বলছে 120 কুলম্ব আধান প্রবাহিত হলে, মানে এর মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করছে, রাইট? মানে চার্জ যাচ্ছে এর মধ্যে দিয়ে, চার্জটা কতখানি যাচ্ছে? বলছে 120 কুলম্ব চার্জ যাচ্ছে এই তারটার মধ্য দিয়ে। বলছে তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কত? তাহলে আমরা কারেন্টের ডেফিনেশন জানি, আমরা কারেন্টের ডেফিনেশন কি বলে? আই ইকুয়াল টু কিউ বাই টি, তাই না? আই ইকুয়াল টু কিউ বাই টি। সময়ের সাপেক্ষে যে পরিমাণ চার্জের ফ্লো হয়, প্রবাহ হয়, সেটাকেই বলে আমরা কারেন্ট। ক্লিয়ার হয়েছে? তাহলে কিউ তোমাকে বলে দিয়েছে 120 কুলাম, টাইম বলে দিয়েছে 2 মিনিট। তাহলে 120 কুলাম বাই 2 মিনিট লিখে কিন্তু হবে না। কেন? কারণ মিনিটটাকে তোমার সেকেন্ডে করতে হবে। ওকে, তাহলে এখানে তুমি কি লিখবে দেখো, 2 × 60, রাইট? কারণ 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে 60 সেকেন্ড হবে। ওকে, তাহলে এটা 120 সেকেন্ড হয়ে গেল। তাহলে টিটা তুমি পাচ্ছ কত? 120 সেকেন্ড। তাহলে এখান থেকে তুমি বলতেই পারো, সুতরাং আই ইকুয়াল টু কিউ কত? 120 কুলাম, টি কত? 120 সেকেন্ড, তাই না? তাহলে কারাকারি করে কি আসছে দেখো, 1 কুলম্ব পার সেকেন্ড। এই 1 কুলম্ব পার সেকেন্ড এটাকে বলে থাকি আমরা কি? অ্যাম্পিয়ার। তাহলে কারেন্টের মান তুমি কত পাচ্ছ? 1 অ্যাম্পিয়ার। ক্লিয়ার হয়েছে? তাহলে তারটার মধ্যে দিয়ে কী পরিমাণ কারেন্ট ফ্লো করবে? 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে। এই ধরনের কোশ্চেনে কিন্তু ঘড়ি পিছিয়ে আসে কেমন দেখো, সাপোজ তোমার এখানে চার্জের ভ্যালুটা বলে দিতে পারে 20 কুলম্ব, টাইম তোমার বলে দিল সাপোজ 3 মিনিট, তাহলে তুমি ক্যালকুলেট করো। বা টাইম তোমাকে বলে দিল 4 মিনিট, তাহলে তুমি ক্যালকুলেট করো কী পরিমাণ কারেন্ট ফ্লো করবে। বুঝতে পারলে? মানে এরকম ভ্যালু চেঞ্জ করতে পারে, বাট প্রসেস কিন্তু একই থাকবে। তাহলে মেন যে জিনিসটা সেটা কি? এই যে কারেন্টের ডেফিনেশন, এটা তোমাকে জানতে হবে। ওকে, এবং টাইমটা কিসে দিচ্ছে সেটা তোমাকে দেখতে হবে, সেটাকে তোমার কী করতে হবে? সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে তুমি প্রবলেমটা ইজিলি সলভ করতে পারবে। তাহলে এই ধরনের কোয়েশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা। বলছে 220 ভোল্ট 100 ওয়াট, তাহলে 220 ভোল্ট 100 ওয়াট রেটিংয়ের একটি বাল্ব, মানে তুমি যখন দোকান থেকে বাল্ব কেনো, ভালো করে যদি তুমি দেখো বাল্বটার গায়ে কিন্তু এরকম লেখা থাকে, ধরো এরকম, এটা যদি একটা বাল্ব হয়, ঠিক আছে, এই বাল্বটার গায়ে লেখা থাকে 220 ভোল্ট 100 ওয়াট। এই রেটিং মানে হচ্ছে তোমার ওর গায়ে লেখা রয়েছে। তার মানে কি? তোমাকে এই বাল্বটাকে জ্বালাতে গেলে 220 ভোল্ট অ্যাপ্লাই করতে হবে, এবং এর যে পাওয়ারটা সেটা কতখানি, মানে কতখানি পাওয়ার মানে এনার্জি লস করে, সেটা হচ্ছে তোমার 100 ওয়াট, মানে 100 ওয়াটের বাল্ব। বুঝতে পারলে? তুমি যে কোনো ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক্যাল জিনিস যখন কিনবে, ইলেকট্রনিক্সের যে কোনো ডিভাইস যখন কিনবে, তার মধ্যে কিন্তু এই রেটিংগুলো দেওয়া থাকে। তুমি পাখা কিনবে, টিভি কিনবে, তার মধ্যে এরকম রেটিং দেওয়া থাকে। ক্লিয়ার হয়েছে? ওকে, বলছে এর একটি বাল্বের রোধ, তাহলে আর আমাকে বের করতে বলেছে, ও ওর মধ্যে দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রা মানে কারেন্ট আমাকে বের করতে বলেছে। তাহলে আর বের করতে হবে এবং কারেন্ট বের করতে হবে। ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে এখানে যে ইনফরমেশনটা দিয়েছি, এখান থেকে আমরা কী বুঝতে পারছি? যে ভোল্টেজটা কতখানি? 220 ভোল্ট। পাওয়ার কতখানি? বলছে 100 ওয়াট। ক্লিয়ার হয়েছে? এবার আমরা কি জানি? আমরা জানি যে পাওয়ারের ডেফিনেশন পি ইকুয়াল টু
কি আই ইন্টু ভি, কারেন্ট ইন্টু ভোল্টেজ, এটা আমরা সবাই জানি। এবার দেখো আমরা ওহমের সূত্র জানি, সো উই নো ওহমের সূত্র কি বলে বলো, যে ভি ইকুয়াল টু আই ইন্টু আর, তাই না? ভি ইকুয়াল টু আই ইন্টু আর। এখানে দেখো আই বলে কিছু নেই, তাহলে আমাকে বের করতে বলেছে কি কারেন্ট এবং আর বের করতে বলেছে। তাহলে প্রথমে আরটা ক্যালকুলেট করি, আরটা ক্যালকুলেট করা যেতে পারে। তাহলে আইটাকে আমরা লিখতে পারি কি আই ইকুয়াল টু ভি বাই আর। তাহলে এই 1 নম্বর ইকুয়েশনে আমি পুট করে দিতে পারি। তাহলে সুতরাং ফ্রম ইকুয়েশন 1, তাহলে পি ইকুয়াল টু আয়ের মান কত দেখো ভি বাই আর ইন্টু ভি। তাহলে কত আসছে এটা পি ইকুয়াল টু মানে পাওয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। ক্লিয়ার হয়েছে? তাহলে এখান থেকে তুমি আর এর মান ক্যালকুলেট করতে পারো ইজিলি। সুতরাং আর ইকুয়াল টু তুমি কি লিখবে ভি স্কোয়ার বাই পি লিখবে, তাই না? এবার ভি এর মান তুমি জানো, পি এর মানও তুমি জানো, তাহলে পুট করে দাও। তাহলে ভি মানে কত 220 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 100। ক্লিয়ার হয়েছে? তাহলে 220 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 100, এটাকে যদি মানে ক্যালকুলেশন করি তাহলে কি আসবে, 1 সেকেন্ড, 220 সরি 220, হ্যাঁ ঠিকই। তাহলে 220 ইন্টু 220 ডিভাইডেড বাই 100, তার মানে এটা এরকম আসছে, এখানটায় লিখি 4840 ডিভাইডেড বাই 100। তাহলে দুটো শূন্য ক্যান্সেল হচ্ছে এখান থেকে, এখানে যাচ্ছে। তাহলে এখানে সুতরাং আমরা বলতে পারি আর ইকুয়াল টু 484 এত ওহম। তাহলে এইটা হচ্ছে কি রেজিস্ট্যান্স। ওকে, এইটা হচ্ছে কি, তাহলে এই যে বাল্বটা রেজিস্ট্যান্স। আমাকে আরেকটা জিনিস বের করতে বলেছে কারেন্ট। তাহলে আমরা কি জানি ভি ইকুয়াল টু আই আর জানি, আর পেয়ে গেছি, তাহলে ভি জানি আমরা, তাহলে এখান থেকে আই ক্যালকুলেট করতে পারবো, তাই নয় কি? তাহলে আমরা এখানেই লিখতে পারি। সুতরাং নাও ভি ইকুয়াল টু আই ইন্টু আর, সো আই ইকুয়াল টু ভি বাই আর বলতে পারি আমরা, কারণ ভিও জানি আরও জানি। তাহলে এখান থেকে আমরা কারেন্ট বের করতে পারি। সুতরাং ভি কত বলো 220 ভোল্ট, রাইট? আর বের করলাম আমরা 484 ওহম। তাহলে 220 ভাজিত 484, রাইট? তাহলে কত আসছে অ্যাপ্রক্সিমেট কারেন্ট আসছে তোমার 0.4545 এরকম আসছে। সুতরাং 45 অ্যাপ্রক্সিমেট লিখছি আমি, এত অ্যাম্পিয়ার। তাহলে এই পরিমাণ কারেন্ট ফ্লো করবে, বুঝতে পারলে? অথবা তুমি যদি চাও যে না ভাই আমি হচ্ছে গিয়ে পির ফর্মুলা থেকে বের করবো, তাহলে তুমি জানো কি বলো, পি ইকুয়াল টু আই ইন্টু ভি। আমি এখানে যদি আমি ভিটাকে যদি রিপ্লেস করে দিই আয়ের টার্মসে, কারণ আমরা কি ভি ইকুয়াল টু আই ইন্টু আর, তাহলে ভি ইকুয়াল টু আই ইন্টু আর লিখতে পারি আমি। সুতরাং আই ইন্টু আর, সুতরাং আই স্কোয়ার ইন্টু আর, এটা আমরা সবাই জানি, রাইট? তাহলে তুমি দেখো এখান থেকে কারেন্ট বের করতে পারো। সুতরাং আই স্কোয়ার ইকুয়াল টু কি পি বাই আর, বা আই ইকুয়াল তুমি লিখবে √পি বাই আর। তাহলে পি এর মান তুমি জানো 100, আর আর এর মান তুমি জানো কত 484। পুট করে দাও, রুট করে দাও, তোমার আনসার চলে আসবে, একই অ্যান্সার আসবে। ওকে, তাহলে এইভাবে তুমি কারেন্ট এবং রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে পারো। এইবার এখান থেকে আরেক ধরনের কোশ্চেন দেয়, এটা তো জাস্ট ইন জেনারেল একটা কোশ্চেন দেখালাম, কেমন যে এরকম রিডিং যদি বলে দেয় সেখান থেকে তুমি রেজিস্ট্যান্স এবং কারেন্ট কী করে ক্যালকুলেট করবে, রাইট? এরকমও কোশ্চেন করা হয়, মানে এই একই ধরনের কনসেপ্ট কাজে লাগবে। ধরো তোমাকে কোশ্চেন বলছে একটা, আমি এরকম বললো 220 ভোল্ট 60 ওয়াটের একটা বাল্ব নিয়েছো, যার রেটিং এটা দেওয়া রয়েছে, আরেকটা নিয়েছো 110 ভোল্ট 60 ওয়াট। তাহলে দুটো বাল্ব দেখো, একটা রেটিং দেওয়া রয়েছে 220 ভোল্ট 60 ওয়াট, আর একটা রেটিং দেওয়া রয়েছে 110 ভোল্ট 60 ওয়াট। তাহলে এই দুজনের মধ্যে কার রেজিস্ট্যান্সটা বেশি হবে, এই রেজিস্ট্যান্সটা কার বেশি হবে সেটা তোমাকে বের করতে হবে। R1 গ্রেটার দেন R2 হবে নাকি R2 গ্রেটার দেন R1 হবে, মানে কার রেজিস্ট্যান্স বেশি সেটা তোমাকে বের করতে হবে। তাহলে এখান থেকে তুমি রেজিস্ট্যান্স বের করতে পারো ইজিলি, কারণ এটা তুমি ভোল্টেজ জানো, এটা তুমি পাওয়ার জানো, তাই তো? তাহলে আমরা কি জানি পি ইকুয়াল টু আই ইন্টু ভি, আইকে আমরা লিখতে পারি কি ভি বাই আর, সুতরাং ভি স্কোয়ার বাই আর। তাহলে এখান থেকে তুমি আর ক্যালকুলেট করতে পারো, সুতরাং পি বাই ভি স্কোয়ার। তাহলে পাওয়ার বাই ভি স্কোয়ার, রাইট? পাওয়ার বাই ভি স্কোয়ার। দেখো ভি এর মানটা মানে পাওয়ারটা দেখো কনস্ট্যান্ট, তাহলে রেজিস্ট্যান্সটা তুমি এখান থেকে বলো
রেজিস্ট্যান্সটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু 1/v²। তাহলে যার ভোল্টেজের ভ্যালু বেশি হবে তার কি রেজিস্ট্যান্সটা কম হবে। তাহলে ভোল্টেজের ভ্যালু কার বেশি? 220 বেশি। তাহলে 220 ক্ষেত্রে কি রেজিস্ট্যান্সটা কম হবে। বুঝতে পারলে? তাহলে আমি যদি 220টাকে যদি আমি R1 দিয়ে রিপ্রেজেন্ট করি আর এটাকে যদি আমি R2 দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে 220 ভোল্ট মানে ভোল্টেজ বেশি, তাহলে রেজিস্ট্যান্স কম, তাহলে R1 ইজ লেস দ্যান হবে। জিনিসটা কি বোঝাতে পারলাম? তাহলে এই ধরনের কোশ্চেনে কিন্তু আসে। জাস্ট একদম সিম্পল কোশ্চেন, শুধু বুঝতে হবে তোমাকে, আর কিচ্ছু না। আশা করি জিনিসগুলো ক্লিয়ার করতে পারছি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। বলছে প্রদত্ত বর্তনী চিত্রে তুল্য রোধ, মূল প্রবাহ মাত্রা আর 2 ওহম রোধে প্রতি সেকেন্ডে কত মানে কত তাপ উৎপন্ন হবে তা নির্ণয় করো। আচ্ছা, তাহলে প্রথমে রোধ বের করা যাক। এখানে সার্কিটটা আমাদের বলে দিয়েছে। তাহলে তুল্য রোধ কী হবে? দেখো দুজনে সিরিজে কানেক্ট রয়েছে, তাই না? তাহলে তুল্য রোধ আমি যদি লিখি আর, সিরিজে কানেক্ট মানে কি লিখবে তুমি? R1 প্লাস R2 লিখবে, মানে 2 প্লাস 6 মানে কত আসছে? 8 ওহম। তাহলে এটা হচ্ছে তোমার তুল্য রোধের ভ্যালু। ক্লিয়ার হয়েছে? মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ওকে, মূল প্রবাহ মাত্রা দেখো তোমাকে ভোল্টেজ বলে দিয়েছে 20 ভোল্ট। তাহলে এর যদি আমি ইকুইভ্যালেন্ট সার্কিট দেখি তাহলে এরকম হবে। এটার তুল্য রোধ এটা হচ্ছে, এখানে ভোল্টেজ দিলাম। ওকে, তাহলে এর মধ্যে দিয়ে কী পরিমাণ কারেন্ট ফ্লো করছে সেটাই বলছে আমি আই ইকুয়াল টু কী হয় বলো? ওহমের সূত্র আমরা সবাই জানো, ভি ইকুয়াল টু আই আর, ভি ইকুয়াল টু আই ইন্টু আর। তাহলে এখান থেকে তুমি আই ক্যালকুলেট করতে পারো ভি বাই আর, তাই তো? তাহলে এখান থেকে তুমি বলবে ভাই আই ইকুয়াল টু ভি কত? 20 ভোল্ট। আর কত দেখো? 8। তাহলে 20/8, এটা তোমার কি আসছে? কারেন্ট আসছে। তাহলে 20 যদি 8 করি আমি 2.5, রাইট? 2.5 অ্যাম্পিয়ার। তাহলে কারেন্ট কতক্ষণে যাচ্ছে এর মধ্য দিয়ে? যে 2.5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে তারটার মধ্য দিয়ে, যদি ভোল্টেজটা তোমার 20 ভোল্ট হয়। ওকে, আর রেজিস্ট্যান্সটা কত এর? আর ইকুয়াল টু 8 ওহম। তাহলে 8 ওহম রেজিস্ট্যান্সের থ্রো দিয়ে 2.5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে। বুঝলাম। বলছে 2 ওহম রোধে প্রতি সেকেন্ডে, তাহলে এই যে রোধটা, এই রোধটায় প্রতি সেকেন্ডে কত তাপ উৎপন্ন হবে? আচ্ছা, তাপ উৎপন্ন হবে, তাপের ফর্মুলা আমরা সবাই জানি যে জুলের সূত্র, H ইকুয়াল টু কি I² R ইন্টু টি ডিভাইডেড বাই জে। এটা হচ্ছে তোমার জুলের সূত্র। ওকে, তাহলে এখানে দেখো কারেন্টটা যাচ্ছে এর মধ্য দিয়ে, আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, রাইট? যে প্রতি সেকেন্ডে, তার মানে কি পার সেকেন্ড। তাহলে এখানে তুমি লিখতে পারো এটাকে H/T ইকুয়াল টু I² R ডিভাইডেড বাই জে। জে হচ্ছে তোমার 4.2। ওকে, জের ভ্যালু 4.2। এইখানে কোথায় গেল? তাহলে 2 ওহমের মধ্যে দিয়ে কি পরিমাণ মানে তাপ উৎপন্ন সেটা আমাকে বের করতে হবে, রাইট? তাহলে এখানে তুমি সব পুট করতে পারো। তাহলে প্রতি সেকেন্ডে মানে কি? পার ইউনিট টাইম, হিট পার ইউনিট টাইম। তাহলে H/T করে দিলাম আমি, মানে টি এর মানটা 1, সিম্পল কথায়। ওকে, তাহলে এখানে আয়ের মান তুমি জানো 2.5 তার হোল স্কোয়ার, আর এর মান বলে দিয়েছে 2 ওহম, জের মান তোমার 4.2। তাহলে এটা তুমি যদি ক্যালকুলেট করো তাহলে তোমার আনসার চলে আসবে 2.5 ইন্টু 2.5 ইন্টু 2.5, রাইট? ইন্টু 2 ভাজিত 4.2। তাহলে অ্যাপ্রক্সিমেট যে আনসারটা আসছে, সুতরাং আমরা লিখতে পারি H/T দ্যাট ইজ ইকুয়াল টু 2.976। এটাকে আমি 8 করে দিই, তাহলে রাউন্ড আপ করে দিলাম। এত কি মানে এই যে হিটের ইউনিট কি হয় বলো? হিট মানে তাপ, শক্তি ইউনিট জুল পার সেকেন্ড, রাইট? মানে এখানে যদি টাইম দিয়ে ভাগ করছে তাহলে জুল পার সেকেন্ড তুমি বলবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এই পরিমাণ তাপ উৎপন্ন হবে। কী পরিমাণ তাপ উৎপন্ন হবে? 2 প্রতি সেকেন্ডে বলে দিয়েছে, তাহলে আনসার তোমার এত হবে, এত জুল পার সেকেন্ড। ওকে, প্রতি সেকেন্ডে কতখানি তাপ উৎপন্ন হবে? 2.98 জুল তাপ উৎপন্ন হবে। যদি তুমি ভাষাটা লেখো এরকম, যদি লেখো প্রতি সেকেন্ডে, তাহলে প্রতি সেকেন্ডে তুমি লিখবে 2.98 জুল
এই পরিমাণ তাপ উৎপন্ন হবে। ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে এইভাবে তুমি কিন্তু কোশ্চেনগুলো করতে পারো। তাহলে এই যে ফর্মুলা, এইটা তোমার কাছে ইম্পর্টেন্ট, তাই না? আর কিছুই না, সিম্পল জিনিস, একদম সিম্পল জিনিস। হ্যাঁ, ওকে, নেক্সট কোশ্চেন দেখো। বলছে 5 ওহম রোধকে 1.5 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট এবং 2.5 ওহম অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট কোষের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করলে বর্তনীর তড়িৎ প্রবাহ মাত্রা ও বিভব প্রভেদের মান নির্ণয় করো। দেখো কি বলছে, বলছে 5 ওহম রোধকে, তাহলে আমি যদি ছবিটা আঁকি এরকম হবে, এইখানে রেজিস্ট্যান্স রয়েছে সাপোজ 5 ওহম, এত বিভব প্রভেদ মানে এত ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট এবং এত অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট। আচ্ছা, তাহলে একটা ব্যাটারি নিয়েছো তুমি, এটা ব্যাটারি, এবং ব্যাটারির একটা অভ্যন্তরীণ রোধ রয়েছে, সেটা তোমার বলে দিয়েছে। তাহলে ব্যাটারির যে তড়িৎচালক বল সেটা তোমার 1.5 ভোল্ট, ব্যাটারির যে ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটা বলে দিয়েছে তোমার 2.5 ওহম। ক্লিয়ার হয়েছে? এগুলোকে একটু অন্য কালিতে দেখাই। ওকে, তাহলে আর ইকুয়াল টু 2.5 ওহম, আর এটাকে তুমি বলো যে ই ইকুয়াল টু 1.5 ভোল্ট। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, কোষের সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত করলে বর্তনীর তড়িৎ প্রবাহ মাত্রা ও বিভব প্রভেদের মান নির্ণয় করো। আচ্ছা, প্রথমে তড়িৎ প্রবাহ মাত্রাটা দেখাই আমি, দিয়ে বিভব প্রভেদটা দেখাবো। তাহলে এটা ব্যাটারি, এটা পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল, তাহলে কারেন্টটা কিন্তু এইভাবে এই দিকে ফ্লো করবে। তাহলে হচ্ছে আমি আই পরিমাণ কারেন্ট ফ্লো করবে। তাহলে এই যে আর রেজিস্ট্যান্সের থ্রো দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো করবে। তাহলে দেখো দুটো রেজিস্ট্যান্স রয়েছে এখানে, রাইট? ব্যাটারির একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স, সেটাকে আমি স্মল আর দিয়ে রিপ্রেজেন্ট করেছি, আর এক্সটার্নাল একটা রেজিস্ট্যান্স, এটা লোড কানেক্ট করে দিয়েছে, মানে বাইরে তুমি একটা রেজিস্ট্যান্স কানেক্ট করেছো। তার মানে তুমি বলতে পারো বাইরে একটা কোনো বাল্ব জ্বালিয়েছো বা কোনো একটা পাখা চালিয়েছো বা টিভি চলছে, দিস ইজ কল লোড। ওকে, মানে যে এক্সটার্নাল যদি তুমি কিছু কানেক্ট করো সেটাকে আমরা লোড বলে থাকি। ওকে, তার রেজিস্ট্যান্স কত? আর, ক্যাপিটাল আর, তাহলে সেটা কত? 5 ওহম। ওকে, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? সুতরাং ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে আর প্লাস স্মল আর, জাস্ট সিম্পল। এটা তোমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে এই রেজিস্ট্যান্সের থ্রো দিয়ে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, তড়িৎচালক বল কতখানি? ই। তাহলে ই হচ্ছে তোমার কি? তড়িৎচালক বল। তাহলে ওহমের সূত্র কি বলে? ভি ইকুয়াল টু আই আর। তাহলে ই ইকুয়াল টু তুমি কি লিখবে? কারেন্ট আই যাচ্ছে, আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত? এটা। তাহলে এখান থেকে তুমি বলতে পারো যে ই ইকুয়াল টু আই ইন্টু আর প্লাস স্মল আর। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার আই ইন্টু ক্যাপিটাল আর প্লাস আই ইন্টু স্মল আর। জিনিসটা কি বোঝাতে পারছি? জাস্ট সিম্পল জিনিস। এই জিনিসটা একটু ভালো করে দেখো, এখানে একটু আমি কিছু কথা বলি। হ্যাঁ, কী কথা বলবো? তুমি যদি ভালো করে দেখো যে আই ইন্টু আর, এটা হচ্ছে তোমার কি বলো তো, এই যে রেজিস্ট্যান্সটা তুমি দিয়েছো না, তুমি যদি এইখানে ভোল্ট মিটার লাগাও, ভোল্ট মিটার দিয়ে আমরা কি রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ মেজার করতে পারি। এখানে যদি তুমি ভোল্ট মিটার লাগাও, মানে সাপোজ আমি দেখাচ্ছি, এখানে তুমি একটা ভোল্ট মিটার লাগাও, ওকে, তাহলে এর অ্যাক্রসের ভোল্টেজটা দেবে আই ইন্টু ক্যাপিটাল আর। তার মানে কি এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ পাবো আমরা, সেটা কি এইটুকুনির অ্যাক্রসে ভোল্টেজ পাবো। তাহলে এইখানে এই পয়েন্টের মানে এটাকে ধরছি আমি এ পয়েন্ট, এটাকে ধরছি আমি বি পয়েন্ট, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কতখানি হবে? ভিএ মাইনাস ভিবি বা ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু আই ইন্টু আর। এইটা তোমার কি এই যে রেজিস্ট্যান্স, ক্যাপিটাল আর রেজিস্ট্যান্স, এর অ্যাক্রসে ভোল্টেজ। ওকে, তাহলে যে আই ইন্টু আর, এইটা হচ্ছে তোমার এই রেজিস্ট্যান্সটার অ্যাক্রসে ভোল্টেজ। বুঝতে পারলে? এটা পাচ্ছি আমরা। আর এই যে আই ইন্টু আর, এইটা কি বলতো, এই যে ব্যাটারিটা কারেন্টটা কি হচ্ছে, এই আসছে আবার এদিক দিকে ব্যাটারির মধ্য দিয়ে যাবে আবার, তাহলে মধ্যে রেজিস্ট্যান্স রয়েছে, ব্যাটারির মধ্যে কি রেজিস্ট্যান্স রয়েছে, সেই রেজিস্ট্যান্সের জন্য কিছু পরিমাণ দেখো ভোল্টেজ লস্ট করবে, মানে নষ্ট হয়ে যাবে কিছু পরিমাণ। ঠিক আছে, কিছু পরিমাণ ভোল্টেজ কি নষ্ট হয়ে যাবে, কারণ এখানে তুমি যদি ভোল্টেজ ক্যালকুলেট করো মানে আই ইন্টু আর লেখো, তাহলে তুমি কি লিখবে? ই মাইনাস ক্যাপিটাল আই ইন্টু আর লিখবে, ক্যাপিটাল আই ইন্টু আর লিখবে। তাহলে এটাই কি তোমার ভোল্টেজ, এটা তোমার ভোল্টেজ ভি ইকুয়াল টু ই মাইনাস আই ইন্টু আর, এটা তুমি পাও।
এটা তুমি পাও, এটা ফর্মুলা তোমাদের। তাহলে এই যে আই ইন্টু আর, এটাকে বলে থাকি আমরা কি নষ্ট ভোল্ট বা লস্ট ভোল্ট। কেন দেখো, তার মানে এই ফর্মুলা থেকে একটা জিনিস ক্লিয়ার হচ্ছে, ধরো তুমি একটা ব্যাটারি কিনেছো, একটা এক্সাম্পল দিয়ে বোঝায়, একটা ব্যাটারি কিনেছো দোকানে গিয়ে, রাইট? ব্যাটারির গায়ে তুমি লেখা দেখলে যে কত 5 ভোল্ট, ব্যাটারির গায়ে তুমি কি লেখা কত দেখলে 5 ভোল্ট। এবার তুমি ব্যাটারির সঙ্গে একটা বাল্ব, টুনি বাল্ব লাগিয়ে দিলে, এবার এর অ্যাক্রসে তুমি ভোল্টেজ মেপে দেখলে না ভাই এটা 5 ভোল্ট দিচ্ছে না, 4.8 ভোল্ট দিচ্ছে। তাহলে ব্যাটারি দেখাচ্ছে যে ব্যাটারির গায়ে লেখা রয়েছে 5 ভোল্ট, হ্যাঁ এইটাকে বলে আমরা তার তড়িৎচালক বল, এটাকে বলা হয় তড়িৎচালক বল। এটাই তড়িৎচালক বল আর ভোল্টেজের মধ্যে পার্থক্য। মানে কি, যখন তুমি কোনো লোড কানেক্ট করোনি, এক্সটার্নাল যখন কোনো লোড কানেক্ট করোনি, মানে কি ব্যাটারিটা সম্পূর্ণ মুক্ত অবস্থায় রয়েছে, মানে ব্যাটারির সাথে কোনো তার দিয়ে তুমি এক্সটার্নাল রেজিস্ট্যান্স বা লোড কানেক্ট করোনি, ঠিক আছে? ধরো আমি কোনো কিছু কানেক্ট করিনি, আমি কিছু কানেক্ট করিনি, তখন এই ব্যাটারি এক ক্রসে যে ভোল্টেজ দেয় সেটাকে বলি তার তড়িৎচালক বল। তাহলে কি মুক্ত অবস্থায় যে ভোল্টেজ মেজার করি আমরা, সেটাকে বলা হয় তড়িৎচালক বল। একটা মেজর পার্থক্য এটা, মানে মানে অনেকেই বুঝতে পারে না জিনিসটা, ঠিক আছে? মানে মুক্ত অবস্থায় যে ভোল্টেজ সেটা তড়িৎচালক বল। এইবার তুমি এটাকে কি করলে, একটা লোডের সাথে কানেক্ট করে দিলে যা রেজিস্ট্যান্স রয়েছে, রাইট? যখনই কানেক্ট করবে তখনই কি এই যে লোডটার অ্যাক্রসে ভোল্টেজটা কিছুটা কমে যাবে, যে তড়িৎচালক বল ছিল তার থেকে কিছুটা কমে যাবে, এটাকে বলে ভোল্টেজ। মানে কি ভোল্টেজ কখন পাও, তাহলে তুমি ক্লোজড বর্তনীর ক্ষেত্রে ভোল্টেজ পাও। তাহলে তড়িৎচালক বল কখন পাও, ওপেন সার্কিটের ক্ষেত্রে। তাহলে ওপেন সার্কিটের ক্ষেত্রে তুমি পাচ্ছ তড়িৎচালক বল, আর ভোল্টেজ তুমি পাচ্ছ ক্লোজড সার্কিটের ক্ষেত্রে। সিকেটি মানে সার্কিট, হ্যাঁ আমরা শর্ট ফর্মে লিখে থাকি। জিনিসটা ক্লিয়ার হয়েছে? তাহলে এইখানে দেখো যে ভোল্টেজটা তুমি পাচ্ছ সেটা কিছুটা কম পাচ্ছ, তাহলে কি ভি ইকুয়াল টু 4.8 ভোল্ট পেলে, তাই তো হচ্ছে এখানে দেখো। তাহলে ভি ইকুয়াল টু ই মাইনাস, এটা কি তড়িৎচালক বল 5 মাইনাস আইআর, এই আইআরটা কি, তাহলে কিছুটা পরিমাণ বাদ চলে গেছে না, দেখো 5 ছিল এখন পেয়েছো তুমি 4.8, তাহলে 0.2 ভোল্টেজ কিন্তু নষ্ট হয়ে গেছে। তাহলে এই 0.2 ভোল্টেজটাকে বলা হচ্ছে নষ্ট ভোল্ট বা লস্ট ভোল্ট। বুঝতে পারলে? জিনিসটা ক্লিয়ার হয়েছে? এটাই কিন্তু সাধারণত হয়ে থাকে, কিন্তু যদি আইডিয়াল কেস তুমি কনসিডার করো, মানে আইডিয়াল বলতে যে ব্যাটারি তুমি নিচ্ছ তার কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স নেই, অভ্যন্তরীণ রোধ নেই, মানে এখানে যদি আর এর মানটা 0 হতো তাহলে কি হতো, আরটা 0 করে দিলে পরে ভি ইকুয়াল টু ই লিখতে, তার মানে কি তখন যে ব্যাটারির গায়ে যে ভোল্টেজ লেখা রয়েছে সেই ভোল্টেজ তুমি কি রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পেতে। বাট ইন জেনারেলি আইডিয়াল বলে কিছু হয় না, সো আইডিয়াল পাওয়া সম্ভব না। বাট অনেক ক্ষেত্রে তোমাদের বলে দিতে পারে যে এটা আইডিয়াল, মানে তোমাকে ডিরেক্ট এখানে যেরকম তড়িৎচালক বল বলেছে, ভোল্টেজ না বলে তড়িৎচালক বল কথা ইউজ করতে পারতো। তোমরা হয়তো বললে মানে ভাবতেই পারো যে যা বাবা তড়িৎচালক বল বলেছে তাহলে এই ফর্মুলা ইউজ করতে হবে, তাহলে এখানে স্মল আরটা কোথায় গেল। এখানে একটা টার্ম হয়তো মানে অবশ্যই বলে দেবে যে আইডিয়াল ব্যাটারি, ঠিক আছে, মানে আইডিয়াল কেস, আদর্শ ব্যাটারি যদি এরকম কথাটা মানে উল্লেখ করে দেয় তাহলে তুমি বুঝতে পারবে যে ইন্টারনাল যে রেজিস্ট্যান্স সেটা কি 0। তাহলে ফর আইডিয়াল কেস, ইন কেস অফ আইডিয়াল সেল, তাহলে কি হবে, আর ইকুয়াল টু 0 হবে, এটা মাথায় রাখবে। তখন দেন ভি ইকুয়াল টু ই পাবে, তখন ভোল্টেজও যা তড়িৎচালক বলো তাই, বুঝতে পারলে? তখন ইজিলি তোমরা এই তড়িৎচালক বল যদি বলে সেখান থেকে ভোল্টেজ ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা। তাহলে ভোল্টেজে বের করতে পারছি আমরা, এখানে ভ্যালুগুলো বলে দিয়েছি, ভ্যালুগুলো তুমি পুট করে দিলেই কিন্তু তোমার আনসার চলে আসবে এখানে, ঠিক আছে? তাহলে আর এর মানটা 5 ওহম বলেছিল, তাহলে আমাকে প্রথমত বের করতে হবে প্রবাহ মাত্রা, রাইট? হ্যাঁ প্রবাহ মাত্রা, ঠিক আছে, এখান থেকে তুমি বের করতে পারো প্রবাহ মাত্রা যে আই ইকুয়াল টু ই বাই আর প্লাস স্মল আর, রাইট? তাহলে ই এর মান কত বলে দিয়েছে 1.5 ভোল্ট, আর এর মান কত বলে দিয়েছে, মানে আর ইটা আর প্লাস আর হবে, মানে 5 প্লাস 2.5 হবে, এত অ্যাম্পিয়ার। ভ্যালুটা তুমি ক্যালকুলেটারে পুট করে দাও, আনসার দিয়ে দেবে। আচ্ছা, আর কি বের করতে বলেছে, বিভব প্রভেদ, তাহলে ভি ইকুয়াল টু আই আর, তাহলে আই এর মান তুমি পেয়ে গেছো, আর এর মান তুমি জানো 5, তাহলে আই ইন্টু মানে এটা হবে তোমার ভি ইকুয়াল টু 1.5 ইন্টু 5,
5 ওহম, ইয়েস 5 ওহম, তাহলে এটা 7.5। এটা ক্যালকুলেট করো, তোমার আনসার চলে আসবে। ওকে, 5 × 75, 1, তাহলে 1 ভোল্টেজ, তাই তো? 5 × 75 না, হ্যাঁ 75, 50, 25, 75। ওকে, তাহলে এটা তোমার আনসার হয়ে যাবে। আর এটা যদি তুমি করো, এটার আনসার তোমার আসবে 1.5/7.5, তাহলে উঠে গেল 5, 1/5 হবে, 1/5 অ্যাম্পিয়ার। ওকে, কারেন্ট কত হবে? 1/5 অ্যাম্পিয়ার হবে। ক্লিয়ার হয়েছে? আর 10 মানে এটাকে তুমি ভাঙতে পারো 1/5। ওকে, উপর নিচে 10 দিয়ে গুণ ভাগ করে দাও, 5 2 করে দাও, 0.2, তাহলে 0.2 অ্যাম্পিয়ার হবে। আশা করি জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে, একদম ইজি, কিছুই না, জিনিসটা বুঝতে হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত রেখে, মানে কি টিটাকে চেঞ্জ করছে না, কনস্ট্যান্ট। বলছে কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা মানে আইটা কি করলো? অর্ধেক করে দিল, এবং রোধটাকে কি করলো? দ্বিগুণ করে দিল। করা হলে, এখানে কয়কার হয়ে গেছে, যাই হোক এটা করা হলে উৎপন্ন তাপ কি হবে? তাহলে আমরা সূত্র জানি, আমরা কি জানি বলো? জুলের সূত্র, H = I² R × T / J, রাইট? তাহলে যখন যখন কনস্ট্যান্ট, মানে এরকম হয়, এটা সূত্র তোমার, তাহলে টিটাকে এখানে কনস্ট্যান্ট বলে, তাহলে টি এর কোনো ইয়ে নেই, তাহলে এখানে তুমি বলতে পারো কি H = I² × R, সিম্পল কথা। ওকে, এবার কোশ্চেনটা কি বলেছে দেখো, কোশ্চেনটাই প্রথমে বলেছে ধরো আইটার মান কত ধরলাম, মানে I1 = ধরলাম I, আর R1 = ধরলাম আমি R। এটা চেঞ্জ করেছে, বলছে I2 কত হয়ে গেছে? I/2, আর R2 কত হয়ে গেছে? 2 × R, তাই তো বলেছে। তাহলে তুমি কি জানো এবার বলো? সুতরাং তুমি জানো H = I² R × T / J, রাইট? তাহলে এখানে সব 1 করে দাও, তাহলে এটাকে তুমি 1 করলে, এটাকে 1 করলে, এটাকে 1 করলে, আর টি আর জে কনস্ট্যান্ট, তাহলে থাকলো, কোনো অসুবিধা নেই। আর এইখানে তুমি কি লিখবে বলো? এইখানে তুমি H2 লিখবে I2² R2 × T / J। ওকে, তাহলে I2² I2 মানে কত? মানে I/2 হবে, সুতরাং I/2 তার হোল স্কয়ার ইন্টু R2 মানে কত? 2 × R ইন্টু T / J। আর এখানে I1 মানে কত? I², R1 মানে কত? R, T মানে T থাকলো, J থাকলো, তাহলে এইটা পাচ্ছ তুমি। ক্লিয়ার হয়েছে? এইখানটা একটুখানি সিম্পলিফাই করো, তাহলে এখানে উপরে I² আর নিচে দেখো 4 লিখতে পারো তুমি, রাইট? 2² 4, আর এখানে থাকছে তোমার দেখো R থাকছে 2 থাকছে একটা, রাইট? তাহলে 2 লিখলাম ইন্টু T / J, তাহলে 1/2 I² R × T / J। এটা মানে কত বাবা? এটা মানে তোমার H1, এটা মানে তোমার H1/2 হচ্ছে। ওকে, তাহলে এটা তোমার কি আনসার। কি জানতে চাইছে? এটা জানতে চাইছিল নাকি? হ্যাঁ, তাপের পরিবর্তন কী হবে? তাপের পরিবর্তন অর্ধেক হয়ে যাবে, তাই না? যে ফাইনাল যে হিটটা, সেটা কত হবে? ইনিশিয়াল যে হিট তার অর্ধেক, তাই দেখতে পাচ্ছি এখানটায়। ক্লিয়ার হয়েছে? এইভাবে তোমাকে বুঝে বুঝে করতে হবে, জাস্ট কিছুই না, একদম সিম্পল জিনিস, সূত্র জানতে হবে, তাহলে হয়ে গেল, তাই না? ওকে, নেক্সট কোয়েশ্চেনটা দেখো, খুবই ইম্পর্টেন্ট। এটা কি বলছে? বলছে একটি বাড়িতে 100 ওয়াটের 4টি বাল্ব, মানে 4টি বাল্ব রয়েছে 100 ওয়াটের, তাহলে টোটাল কত ওয়াট হচ্ছে? দেখো 4টি বাল্ব রয়েছে, ঠিক আছে, 100 ওয়াটের, তাহলে 100 × 400, মানে 4 বলবো আমরা, তাহলে এত ওয়াট পাবে তুমি। ক্লিয়ার হয়েছে? বলছে 80 ওয়াটের 6টি পাখা ঘুরছে। ওকে, তাহলে 80 ওয়াটের 6টি পাখা, মানে 6 × 80, তাহলে টোটাল এত ওয়াট হচ্ছে। বলছে এবং 80 ওয়াটের একটি টিভি, তাহলে 80 × 1, এত ওয়াট। ওকে, বলছে বাল্বগুলি প্রতিদিন 6 ঘন্টা, মানে বাল্বগুলি কতক্ষণ করে ঘোরে, মানে চলে 6 ঘন্টা করে চলে। ওকে, পাখাগুলি প্রতিদিন 12 ঘন্টা করে চলে,
আর প্রতিদিন টিভি চলে 4 ঘন্টা করে। ওকে, বলছে 1 ইউনিট বিদ্যুতের দাম 5 টাকা হলে জুন মাসের বিদ্যুৎ বিল কত টাকা হবে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটা। দেখো কিছুই না, সলিউশন। ওকে, আমরা কি জানি? আমরা জানি যে 1 বিওটি বোর্ড অফ ট্রেড ইউনিট। ওকে, এই যে বিওটি এর ফর্মুলা কি বলে নাকি ওয়াট ইনটু আওয়ার ডিভাইডেড বাই 1000। এটা ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে দেখো তুমি ওয়াট আর আওয়ার পুট করবে। তাহলে তোমাকে প্রথমে বলেছে বাল্ব বলেছে, পাখা বলেছে, আর টিভি বলেছে, রাইট? তাহলে তুমি কি করবে দেখো, তাহলে এখানে বাল্ব কতখানি? বাল্ব বলছে দেখো 4 ইন্টু 100, মানে এত ওয়াটের বাল্ব। সুতরাং 4 ইন্টু 100, তাহলে এত ওয়াটের বাল্ব কতক্ষণ করে মানে চলে? 6 ঘন্টা করে চলে। তাহলে এটা কি, এটা ওয়াট পেলাম ইন্টু 6, তাহলে এটা পেলাম কি? দেখো এই জিনিসটা যেটা পেলাম সেটা কি, বাল্বের জন্য পেলাম, তাই না? ওয়াট ইন্টু আওয়ার তুমি পাট করে করতে পারো, মানে বাল্বটা যদি চলে তাহলে কতখানি ইউনিট পুড়বে, তাহলে এত ডিভাইডেড বাই 1000, তাহলে এত তড়িৎ শক্তি সে ব্যয় করবে। বুঝতে পারলে কথাটা আমার? মানে বাল্বটা যদি 6 ঘন্টা চলে, মানে 100 ওয়াটের 4টে বাল্ব যদি 6 ঘন্টা চলে, তাহলে কতখানি তড়িৎ শক্তি সে ব্যয় করবে? তাহলে 4 ইন্টু 100 মানে 400 ওয়াট ইন্টু 6, ওকে, ডিভাইডেড বাই 1000, তাহলে এতখানি তড়িৎ শক্তি ব্যয় করবে কে? এই বাল্ব। ওকে, প্লাস এখানে তুমি লিখতে পারো প্লাস কি রয়েছে দেখো, তোমার পাখা রয়েছে। পাখা কতখানি, কত ওয়াটের পাখা? 6 ইন্টু 80, টোটাল এত ওয়াট হচ্ছে। কতক্ষণ করে চলছে? যে 12 ঘন্টা করে চলছে, ডিভাইডেড বাই 1000। তাহলে এইটা তোমাকে কি দেবে? পাখা এই 12 ঘন্টা চললে, মানে 6 ইন্টু 80, মানে 6খানা পাখা, 80 ওয়াটের 6খানা পাখা 12 ঘন্টা চললে এতখানি তড়িৎ শক্তি ব্যয় করবে। আমার তো টোটাল তড়িৎ শক্তি দরকার আমার, তাই না? তাই আমি যোগ করছি, আমি বুঝতে পারলে? মানে এটা বাল্বের জন্য করছি, এটা পাখার জন্য করছি, প্লাস তুমি আর কি করো, টিভির জন্য করবে। তাহলে টিভির ক্ষেত্রে কি 80 ইন্টু 1 মানে 80 হবে, ইন্টু কতক্ষণ চলছে? এবারটা চলছে 4 ঘন্টা, ডিভাইডেড বাই 1000। তাহলে কি টিভিটা দেখো, না একটা টিভি 80 ওয়াটের একটা টিভি 4 ঘন্টা চললে পরে এতখানি তড়িৎ শক্তি ব্যয় করবে। তাহলে এটা পাচ্ছ তুমি বাল্বের জন্য, এটা পাচ্ছ তুমি পাখার জন্য, এটা পাচ্ছ তুমি টিভির জন্য। তাহলে এত তড়িৎ শক্তি ব্যয় করবে, এই পাখা এতখানি তড়িৎ শক্তি ব্যয় করবে, টিভি এতখানি তড়িৎ শক্তি ব্যয় করবে। তাহলে টোটাল কতখানি তড়িৎ শক্তি ব্যয় হবে তাই আমি যোগ করে দিয়েছি, কারণ সেটাই কি আমার একদিনে এতখানি তড়িৎ শক্তি ব্যয় হবে সেটা পাবো আমি। বুঝতে পারলে? মানে তো একদিনে দেখবো না আমি, একদিনে কতখানি তড়িৎ শক্তি ব্যয় হচ্ছে সেটা আমি দেখবো। তাহলে পাখার জন্য এতখানি, বাল্বের জন্য এতখানি, টিভির জন্য এতখানি, সব মিলিয়ে যোগ করে দাও, তাহলে সেটাই কি আমার একদিনে তড়িৎ শক্তি ব্যয় হচ্ছে। ক্লিয়ার হয়েছে? এটাকে তুমি সিম্পল এইভাবেও লিখতে পারতে, মানে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, এইভাবে একদম ডিরেক্ট এইভাবে তুমি করতে পারতে। একটা লাইন দিয়ে দাও, করে দিয়ে দাও। তাহলে এখানে তুমি পাখার জন্য করবে, বাল্বের জন্য করবে 4 ইন্টু 100 করে 400, বা 4 ইন্টু 100 করে দাও, ইন্টু 6। ডিরেক্ট তুমি এটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। 6 ইন্টু 80 ইন্টু 12, প্লাস এটা তোমার টিভির জন্য 80 ইন্টু 4 ডিভাইডেড বাই 1000। এটা লসাগু করলে এটাই আসে, তাই না? মানে এটাও করতে পারো, এটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। মানে আমি এটা দেখালাম, একটাই সুবিধা কি, মানে প্রত্যেকটার জন্য তড়িৎ শক্তি কতখানি করে ব্যয় হচ্ছে সেটা আমি দেখালাম, তাহলে তোমার কি বুঝতে সুবিধা হয়। বুঝতে পারলে? ওকে, এটাকে তুমি সিম্পলিফাই করো, তাহলে তোমার আনসার চলে আসবে, মানে একদিনে কতখানি তড়িৎ শক্তি ব্যয় হবে সেটা তোমার চলে আসবে। তাহলে এটাকে যদি করি আমরা, দেখো 400 ইন্টু 6, 400 ইন্টু 6 প্লাস 6টা 48, রাইট, ইন্টু 12 প্লাস 4টা 32 ডিভাইডেড বাই 1000। ওকে, এটাকে সিম্পলিফাই করলে কি আসছে, একটুখানি ক্যালকুলেশনে দেখি আমি।
400 ইন্টু 6, ওকে, প্লাস 480 ইন্টু 12 প্লাস 320, তাহলে 8000 এটা আসছে 8480 ডিভাইডেড বাই 1000। তাহলে এটাকে যদি করি আমি, তাহলে 8.48 এত ইউনিট, তাই না? তাহলে এত ইউনিট কারেন্ট পুড়বে, মানে একদিনে এই জিনিসগুলো, মানে 4টে বাল্ব, 6টা পাখা, একটা টিভি যদি চলে, মানে এতক্ষণ করে যদি চলে, তাহলে কতখানি বিল উঠবে? নাকি বিল উঠবে তোমার হচ্ছে কি 8.48 ইউনিট, এতখানি তোমার বিল উঠবে। বুঝতে পারলে? এবার দেখো, এবার তোমাকে কি বলেছে? তোমাকে বলেছে এবার 1 ইউনিট বিলের দাম, দেখো 1 ইউনিট বিলের দাম বলেছে 5 টাকা। তাহলে 1 ইউনিট বিলের দাম তুমি জানো, তাহলে তুমি বলছো যে ভাই 1 ইউনিট বিলের দাম 5 টাকা, রাইট? তাহলে তুমি পেয়েছো 8.48 ইউনিট। তাহলে এইটা বিলের দাম কত হবে? 5 ইন্টু 8.48 টাকা, রাইট? তাহলে এত ইন্টু 5, তাহলে 42 টাকা। সুতরাং 42.4 টাকা। এটা কি পাচ্ছ তুমি? এটা 8.48 ইউনিট বিলের দাম 42 টাকা পাচ্ছ। এটা একদিনে, এটা একদিনে, দেখো প্রতিদিনে, মানে প্রতিদিন তোমার এত ইউনিট করে বিল পুড়ছে, তড়িৎ শক্তি ব্যয় হচ্ছে। 8.48 ইউনিট করে তড়িৎ শক্তি ব্যয় হচ্ছে প্রতিদিন, ঠিক আছে? তাহলে এক এক ইউনিটের দাম হচ্ছে তো 5 টাকা করে, তাহলে এত ইউনিটের দাম কত? 5 ইন্টু এত, তাহলে এত টাকা। তাহলে এত টাকা বিল পড়ছে তোমার একদিনে। তাহলে একদিনে বিল পড়ছে কত টাকা? 42.4 টাকা। তাহলে তুমি বলবে একদিনে বিল পড়ছে তোমার 42 এত টাকার বিল পড়ছে। হ্যাঁ, মানে একদিনে বিল উঠছে তোমার এতখানি, আর কত টাকা খরচ হচ্ছে একদিনে? তোমার 42.4 টাকা খরচ হচ্ছে একদিনে। বুঝতে পারলে? এবার তোমাকে জুন মাস বলেছে, তাহলে জুন মাস তুমি হিসেব করো কত দিনে হয়? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 30 দিনে। 30 দিনে জুন মাস হয়, তাই তো? তাহলে 30 দিনে কতখানি বিল উঠবে সেটা তুমি ক্যালকুলেট করো। তাহলে একদিনে তোমার খরচ হচ্ছে এত টাকা, তাহলে 30 দিনে 42.4 ইন্টু 30 এত টাকা হবে। বুঝতে পারলে? তাহলে কত আসছে দেখো, এত ইন্টু 30, তাহলে 1200 টাকা, মানে এইরকম 1272 টাকা। তাহলে 30 দিনে কত টাকা বিল পড়ছে তোমার? 1272 টাকা বিল পড়ছে। জিনিসটা বোঝাতে পারলাম? 1272 টাকা তোমার বিল আসবে 30 দিনে, মানে জুন মাসে তোমার বিল আসবে 1272 টাকা। এটাকে তুমি এভাবে বলতে পারতে, মানে এখানে যেরকম দেখো আমি একদিনে কত টাকা বিল পড়ছে সেটা আমি দেখলাম, বা তুমি এইভাবে হিসেব করতে পারতে উল্টোভাবে। কেমনভাবে? মানে 1 ইউনিট বিলের দাম 5 টাকা, ফাইন, অসুবিধা নেই। আমার কত? জুন মাস মানে 30 দিনে, রাইট? জুন মাস মানে 30 দিন বলবো আমি, ওকে। তাহলে একদিনে বিল আসছে 8.48 টাকা, মানে একদিনে বিল আসছে কতখানি? 8.48 টাকা, সরি 48 ইউনিট, রাইট? এবার তোমার 30 দিনে কতখানি বিল আসবে? তুমি বলবে 8.48 ইউনিট 30 এত ইউনিট। 30 দিনে কত ইউনিট বিল আসবে তাহলে তোমার? 8.48 ইন্টু 30, তাহলে 254 ইউনিট। তাহলে 254.4, ওকে, এত ইউনিট। তাহলে 30 দিনে কত ইউনিট বিল আসছে? 254.4 ইউনিট। ক্লিয়ার হয়েছে? এবার তুমি কি করতে পারো দেখো, 1 ইউনিট বিলের দাম 5 টাকা, তাহলে এত ইউনিট বিল এসছে তোমার 30 দিনে, তাই না? তাহলে এক একটা ইউনিটের দাম 5 টাকা যদি হয়, তাহলে এত ইউনিটের দাম কত হবে? এত ইন্টু 5, তাহলে 254.4 ইন্টু 5, তাহলে এটা কি তুমি
টাকাতে পেয়ে যাবে, বুঝতে পারলে? ইন্টু 5, তাহলে 1272 টাকা। যেভাবে করো না কেন একই জিনিস আসবে। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। তাহলে তোমাকে যেটা দেখতে হবে প্রথমত কি, এই অঙ্কটা করতে গেলে কি কি তোমাকে বলেছে, বাল্ব, পাখা, টিভি, ঠিক আছে, প্রত্যেকের আলাদা আলাদা করে তুমি বের করে নেবে। বাল্বের জন্য বের করে নিলে কতক্ষণ তড়িৎ শক্তি ব্যয় হচ্ছে, পাখার জন্য বের করে নিলে, টিভির জন্য বের করে নিলে, দিয়ে তুমি সলিউশন করবে, তাহলে তোমার আনসার হয়ে যাবে। বুঝতে পারলে? ওকে, এইভাবে তোমার কিন্তু প্রবলেমগুলো করতে হবে। এই প্রবলেমটা তো খুবই খুবই ইম্পর্টেন্ট। টেস্ট পেপার তুমি যদি ঘাটা তুমি দেখতে পারবে যে এটা কিন্তু অনেকবার আসছে, মানে হয়তো ভ্যালুগুলো চেঞ্জ করে দেবে কিন্তু প্রসেসটা একই থাকবে। বুঝতে পারলে? এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ভালো করে বুঝে যাও, মারাত্মক ইম্পর্টেন্ট এটা। ওকে, তো নেক্সট কোশ্চেন দেখা যাক। বলছে একটি তারের রোধ 30 ওহম, বলছে এই তারটিকে সমান 3টে অংশে বিভক্ত করা হলো, তাহলে একটা রোধ কত বলে দিয়েছে, 30 ওহম, এবং এইটাকে 3টে অংশে ভাঙা হচ্ছে, 3টে অংশে ভাঙা হচ্ছে, এবং কি বলেছে দেখো, প্রত্যেকটি টুকরো তারকে, আচ্ছা 3টে সমান অংশে ভাঙা হয়েছে, তাহলে কি এটাকে 3 মানে 30/3 কর, এটাকে 30/3 করো, এটাকে 30/3 করো। ওকে, তাহলে কত কত করে আসছে দেখো, এটা তাহলে 10 ওহম, এ পাচ্ছে 10 ওহম, এও পাচ্ছে 10 ওহম, তাহলে সমান ভাগে ভাগ হয়ে গেল। ওকে, প্রত্যেকটি টুকরো তারকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে, জাস্ট সিম্পল জিনিস, তাহলে তুল্য রোধের মান কত সেটা বের করতে বলেছে, তাহলে সমান্তরাল সমবায়ে যুক্ত করে দাও, তাহলে 3টে রোধ, এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স। ওকে, 3টেকে আমরা সমান্তরাল সমবায়ে যুক্ত করে দিলাম, এটাকে R1 বলছি, এটাকে R2 বলছি, এটাকে R3 বলছি, প্রত্যেকের রেজিস্ট্যান্সই কিন্তু সেম 10 ওহম করে। তাহলে সমান্তরাল সমবায়ের সূত্র আমরা জানি, 1/ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এটা কি সমান্তরাল সমবায়ের জন্য সূত্র, প্যারালাল কম্বিনেশন। ওকে, প্যারালাল কম্বিনেশনের জন্য এই সূত্রটা আমরা জানি সবাই। সুতরাং 1/R ইকুইভ্যালেন্ট দ্যাট ইজ ইকুয়াল টু 1/10 প্লাস 1/10 প্লাস 1/10, কারণ সবারই রেজিস্ট্যান্স সেম, ডিফারেন্ট হলে ডিফারেন্ট লিখতাম আমি। ওকে, নেক্সট 1/R ইকুইভ্যালেন্ট, দেখো 3টেই 1/, তাহলে কি 3/10 লিখতে পারি আমি, সুতরাং R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 10/3 এত ওহম। বুঝতে পারলে? তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্যরোধ কত হবে, এত ওহম হবে। এখানে সমান্তরাল সমবায় না বলে সিরিজ কম্বিনেশনে বলতে পারতো, মানে তোমার শ্রেণী সমবায় কম্বিনেশন, সরি, তখন কি হতো, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তোমার হতো জাস্ট সিম্পল যোগ, আমরা সবাই জানি। তাহলে এখানে কত হচ্ছে 10 প্লাস 10 প্লাস 10 মানে 30 ওহম, এইটা হতো তোমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তখন সার্কিটটা এরকম হতো। ওকে, এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা আমরা ক্যালকুলেট করব, প্যারালাল কম্বিনেশনের সূত্র কি এটা, আর সিরিজ কম্বিনেশনের জন্য সূত্র কি এটা, এই দুটো জিনিস তোমাকে জানতে হবে, তাহলে তুমি প্রবলেমগুলো ইজিলি সলভ করতে পারবে। ওকে, এবার ভ্যালু ডিফারেন্ট বলতেই পারে, তুমি সূত্র জেনে রাখো তাহলে কোনো অসুবিধা হবে না। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। ওকে, এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখো, যে 3টে যে রেজিস্ট্যান্স, মানে যদি তুমি সিরিজ কম্বিনেশনে লাগাও তাহলে দেখো 3টে রেজিস্ট্যান্সের থেকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিন্তু অনেক বেশি হয়, বাট তুমি যদি প্যারালাল কম্বিনেশনে লাগাও তাহলে কিন্তু সব থেকে যে কম রেজিস্ট্যান্স তার থেকেও কিন্তু তুমি কম রেজিস্ট্যান্স পাও ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে। এই ধরনের কোশ্চেন একটা করবো, চাপ নেই। এইখানেই সেটা বলেছে নাকি, হ্যাঁ, কি বলেছে দেখো, বলছে 3টি রোধ হলো যথাক্রমে 5 ওহম, 10 ওহম আর 15 ওহম, এখানটা কমা আছে। ওকে, বলছে এদের কোন ধরনের সমবায়ে যুক্ত করা হলে তুল্য রোধের মান 5 ওহম অপেক্ষা কম হবে। অবশ্যই ভালো করে দেখো, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তুমি যদি সিরিজ কম্বিনেশনে যুক্ত করো, দেখো একবার, তাহলে এটা কি 5 ওহম, এটা 10 ওহম, এটা 15 ওহম,
তাহলে এর ক্ষেত্রে রেজিস্ট্যান্স কি হবে 5 প্লাস 10 প্লাস 15 20 মানে 30। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তুমি কত পাচ্ছ 30 ওহম পাচ্ছ তুমি, রাইট? যদি তুমি সিরিজে কানেক্ট করতে, বাট তুমি যদি প্যারালালে কানেক্ট করো, তুমি যদি প্যারালালে কানেক্ট করো তাহলে কি হবে দেখো, এটা 5 10 15, রাইট? তাহলে 1/r দ্যাট ইজ ইকুয়াল টু 1/5 প্লাস 1/10 প্লাস 1/15। ওকে, তাহলে এটাকে তুমি লসাগু করো, 15 10 5, 5 দিয়ে কাটলে পরে 3 3 5 15, 5 2 10 1 3 5 15 30। তাহলে এখানে আসছে তোমার 30, 5 6 30, তাহলে 6 3 10 30 2, তাহলে 6 8 9 10 11, তাহলে 11/30। সুতরাং ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইকুয়াল টু 30/11। তাহলে 30/11 যদি করি আমি, তাহলে কত আসছে ভ্যালুটা, ভ্যালু দেখলে তুমি বুঝতে পারবে। 30/11 কত আসছে ভ্যালুটা, 2.73 বলছি, 272.73 বললাম, এত ওহম। তাহলে ভালো করে দেখো, তুমি তোমার যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তুমি পাচ্ছ, তুমি যখন সিরিজে কানেক্ট করেছিলে তখন দেখো সব থেকে যে বেশি ওহমের রেজিস্ট্যান্স রয়েছে, মানে যার রেজিস্ট্যান্সটা সব থেকে বেশি, তার থেকেও তুমি ইকুইভ্যালেন্টের ক্ষেত্রে কি বেশি রেজিস্ট্যান্স পাচ্ছ। তাহলে সিরিজ কম্বিনেশনে কি হয়, রেজিস্ট্যান্স বেশি হয়। আর প্যারালাল কম্বিনেশনে দেখো সব থেকে যে কম রেজিস্ট্যান্স 5 ওহম, তার থেকেও তুমি কম পাচ্ছ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সে। বুঝতে পারলে? তাহলে তুমি এইভাবে কিন্তু কাজে লাগাতে পারো। এই কোশ্চেনটা তোমাকে এখানে বলেছে। তাহলে 5 অপেক্ষা কম হবে কোন সমবায় যুক্ত করলে পরে, অবশ্যই প্যারালাল কম্বিনেশন যুক্ত করলে পরে। ওকে, প্যারালাল কম্বিনেশনে যুক্ত করলে পরে এটা পাবো আমরা, মানে সমান্তরাল সমবায়। ওকে, নেক্সট কোশ্চেন দেখো এখানে কি বলেছে, বলছে 2 ওহম 3 ওহম ও 4 ওহম রোধগুলিকে শ্রেণী ও সমান্তরাল সমবায় যুক্ত করলে দু ক্ষেত্রে প্রাপ্ত তুল্য রোধগুলির অনুপাত কি হবে। তাহলে রোধের অনুপাত আমাকে বের করতে বলেছে। তাহলে প্রথমে সিরিজ এবং তারপরে প্যারালাল করে দেখাই। ওকে, একদম ইজি জিনিস এগুলো, শুধু সূত্র জানলেই তোমরা নিজেরাই করতে পারবে। এটা ধরলাম 2, এটা ধরলাম 3, এটা ধরলাম 4 বলেছে, সরি এটা 4 বলেছে। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সিরিজের ক্ষেত্রে আমি এস দিয়ে লিখছি আমি, তাহলে 2 প্লাস 3 প্লাস 4 হবে। তাহলে 3 5 5 আর 4 9, এই তো 9 ওহম। তাহলে এটা তোমার সিরিজের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। সিমিলারলি প্যারালাল কম্বিনেশন দেখো, এই 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 এটা প্যারালাল কম্বিনেশন। ওকে, তাহলে এর ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, এটা 2 3 এটা 4, তাহলে 1/rp ইকুয়াল টু 1/2 প্লাস 1/3 প্লাস 1/4। তাহলে এটা করলে পরে এটা 3 4 12 24, 24ই হবে এটা। তাহলে এটা 12 2 24, 3 8 24, 4 6 24। তাহলে কত আসছে বলো দেখি, 12 আর 8 20 26, রাইট? 26/24। তাহলে আর পি ইকুয়াল টু 24/26 পাচ্ছি আমি। তাহলে এটাকে কাটাকাটি করলে পরে 24/26 মানে 0.92। সুতরাং আর পি ইকুয়াল টু 0.92 ওহম। কাটাকাটি আই থিঙ্ক কোনো ভুল করে দিই, 3 6 6 4 6 24, রাইট? ঠিকই আছে, ঠিকই আছে। তাহলে এখানে দেখো আমাদের কি বলেছে, দুই ক্ষেত্রে মানে শ্রেণী আর সমান্তরাল তাদের তুল্য রোধের রেশিও বের করতে বলেছে। সুতরাং তাহলে তুমি লিখতেই পারো RS ডিভাইডেড বাই RP ইকুয়াল টু 9 ডিভাইডেড বাই 0.92, এইটা। ওকে, মানে এখান থেকে তুমি কাটাকাটি করতে পারো, 9/0.92, এটা কাটাকাটি করলে অ্যাপ্রক্সিমেট তোমার আনসার আসবে 9.78 এত। ওকে, তোমার এইটা আনসার হবে।
এবার এখানে একই রকম বলেছে, দেখো কোন ক্ষেত্রে তুল্য রোধের মান বেশি হবে। অবশ্যই সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে বেশি হবে, এর ক্ষেত্রে বেশি হবে, রাইট, এর ক্ষেত্রে বেশি হবে, সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে বেশি হয়, মানে সমান্তরাল শ্রেণী সমবায়ের ক্ষেত্রে বেশি হবে। ক্লিয়ার হয়েছে? একদম ইজি কোশ্চেন, কিছুই নেই। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা। বলছে কোনো পরিবাহী তারকে টেনে দ্বিগুণ করা হলো। তখন একটা তার ছিল এরকম, ওকে, এটা ইনিশিয়াল, তারটাকে টান দিয়ে এরকম বাড়িয়ে দেওয়া হলো, দ্বিগুণ করা হলো। ওকে, প্রথমে লেন্থ ছিল এল, হ্যাঁ, এখন লেন্থ হয়ে গেছে কতখানি, দেখো এল প্রাইম ইকুয়াল টু 2 ইন্টু এল। বলছে এক্ষেত্রে তারটির রোধের মান কি হবে যদি ওর আয়তন ও রোধাঙ্ক, মানে আয়তন মানে ভি, রোধাঙ্ক মানে রো, একই থাকে, মানে কনস্ট্যান্ট থাকে। এবার আমরা রোধের ফর্মুলা জানি, রোধের ফর্মুলা কি বলছে নাকি আর ইকুয়াল টু কি হয়, লেন্থ বাড়লে রোধ বাড়ে, তাই তো, তাহলে লেন্থের সঙ্গে সমানুপাতিক হয়, আর ক্ষেত্রফল বাড়লে পরে রোধ কমে যায়, সুতরাং ক্ষেত্রফলের সাথে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। এবার বলেছে রোধাঙ্ক কনস্ট্যান্ট, ঠিক আছে, বুঝলাম, কোনো অসুবিধা নেই, এটা আমাদের সূত্র। আর আয়তন দেখো কনস্ট্যান্ট বলে দিয়েছে, তাহলে আয়তন কনস্ট্যান্ট মানে কি, এর ক্ষেত্রে আয়তন ধরলাম V1, এর ক্ষেত্রে আয়তন ধরলাম V2। আয়তন কনস্ট্যান্ট মানে কি, আগে আয়তন যা পরে আয়তন তাই হবে। আয়তন তুমি কি করে ক্যালকুলেট করবে, দেখো এর লেন্থ ইন্টু এর এরিয়া, তাহলে তুমি আয়তন ক্যালকুলেট করতে পারবে। তাহলে লেন্থ কত এ, এরিয়া কতখানি ধরলাম A1, এর ক্ষেত্রে দেখো লেন্থ কতখানি এল প্রাইম মানে 2L, এরিয়া কতখানি A2। ওকে, তাহলে এবার কোশ্চেনে বলে দিয়েছে আয়তন সেম, তাহলে V1 মানে কত এল ইন্টু A1, V2 মানে কত এল প্রাইম ইন্টু A2। ওকে, এবার এল ইন্টু A1, এল প্রাইম মানে কত 2L ইন্টু A2, তাহলে এল এল ক্যান্সেল হয়ে যাচ্ছে, দেখো এল এল ক্যান্সেল হচ্ছে এখানটায়, তাহলে এখানে থাকছে শুধুমাত্র কি A1 ডিভাইডেড বাই A2, দ্যাট ইজ ইকুয়াল টু 2, রাইট। অথবা তুমি বলতে পারো যে A2 ইকুয়াল টু A1 ডিভাইডেড বাই 2, তাহলে A2-র মান তুমি পেয়ে গেলে, দেখো ওই রিলেশন থেকে তুমি A2-র ভ্যালু পেয়ে গেলে, মানে ইনিশিয়াল যে এরিয়া ছিল, যে ফাইনাল যে এরিয়া হবে টানার ফলে সে কি কমে যাবে এরিয়াটা, সেটাই পাচ্ছি আমরা। ওকে, তাহলে এবার আমরা পুট করতে পারি, সুতরাং তাহলে নাও আর প্রাইম ইকুয়াল টু রো ইন্টু এল প্রাইম ডিভাইডেড বাই এ প্রাইম, বা 2 দিয়ে লিখতে পারো তুমি, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে এখানে তুমি কি বলবে, রো তো কনস্ট্যান্ট রে বাবা, কোনো অসুবিধা নেই। আর এল প্রাইম, এলটা কি হয়েছে দ্বিগুণ হয়ে গেছে, সুতরাং 2 ইন্টু এল হয়ে গেছে। এরিয়াটা দেখো অর্ধেক হয়ে গেছে, ইনিশিয়াল যে এরিয়া তার অর্ধেক, তাহলে A/2 বলতে পারো তুমি। আমি প্রাইম দিয়ে লিখেছি, বা তুমি 2 দিয়ে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, ইনিশিয়াল এটাকে তুমি 1 বলতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই, একই ব্যাপার। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো, সুতরাং আর ইন্টু এল ডিভাইডেড বাই এ, এই দুইটা উপরে আসবে, সুতরাং 4 হবে। তাহলে এইটুকুনি মানে কত হবে আর, তাহলে আর এটা কি আর প্রাইম ইন্টু 4, তাহলে সুতরাং তুমি কি দেখতে পাচ্ছ এখানে, সুতরাং আর প্রাইম ইকুয়াল টু 4 ইন্টু আর। রেজিস্ট্যান্স কি হচ্ছে দেখো 4 গুণ বেড়ে গেছে, রেজিস্ট্যান্স 4 গুণ কি হবে বেড়ে যাবে, তাহলে এর ক্ষেত্রে রেজিস্ট্যান্স কি 4 গুণ বেড়ে যাবে, বুঝতে পারলে। তাহলে এইভাবে তোমাকে প্রবলেমগুলো সলভ করতে হবে, জাস্ট কিছুই না। এই যে প্রশ্নটা করলাম এটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। আর হচ্ছে ওই যে বিল আসে, বিলের প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারলে। এই ধরনের কোশ্চেনগুলো করে যাও, আর কিচ্ছু করতে হবে না। আশা করি এটা বোঝাতে পারলাম। মানে তোমাকে দেখতে হবে আয়তনটা কনস্ট্যান্ট থাকবেই, কারণ স্বাভাবিক ব্যাপার, এখান থেকে তো কিছু মাস তুমি মানে বাদ দিয়ে দিচ্ছ না, এটা জাস্ট টান দিয়ে তুমি বড় করেছো, তখন কি ক্ষেত্রফলটা কমবে, দৈর্ঘ্যটা বেড়ে যাবে, এটাই তো ব্যাপার। তাহলে কি আয়তনটা ফিক্স থাকবে, হ্যাঁ, এখানে আয়তন না বললেও তুমি ফিক্স ধরে নেবে, কারণ ওটাই ফিজিক্স, বুঝতে পারলে। তাহলে আয়তন যদি ফিক্স তুমি করো, তাহলে তুমি কি এখান থেকে এরিয়ার মধ্যে রিলেশন পেয়ে যাবে, দিয়ে তুমি রোধের যে ফর্মুলা সেটাতে পুট করে দেবে, তোমার আনসার চলে আসবে। জাস্ট সিম্পল জিনিস, কিছুই নেই, বুঝতে পারলে। আচ্ছা, আরেকটা কোশ্চেন একটুখানি বলে দিই আমি, আমি এখানে লিখিনি, কোশ্চেন নাম্বার 11। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। ধরো কোনো একটা মানে অবজেক্ট রয়েছে, যার মধ্যে মনে করো কিউ ইকুয়াল টু বলছে 4 কুলম্ব আধান রয়েছে, 4 কুলম্ব আধান রয়েছে।
তাহলে এখানে বলতে পারে কতগুলো ইলেকট্রন রয়েছে আমাকে বলো, ইলেকট্রন সংখ্যা, নাম্বার অফ ইলেকট্রন আমাকে বের করতে বললো, নাম্বার অফ ইলেকট্রন আমাকে ক্যালকুলেট করতে বললো কত রয়েছে, কতগুলো ইলেকট্রন রয়েছে। তাহলে তোমরা সবাই জানো কোয়ান্টাইজেশন রুল কি বলে, যে কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস এন ইন্টু ইলেকট্রনিক চার্জ, মানে ইলেকট্রনিক চার্জের ইন্টিজার মাল্টিপল হবে, বুঝতে পারলে। তাহলে ইলেকট্রনিক চার্জ এর মানে আমরা সবাই জানি 1.6 ইন্টু 10⁻⁻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 ⁻
ইকুয়াল টু এন ইন্টু ই, তাহলে এন ইকুয়াল টু তুমি বলবে কিউ বাই ই, রাইট। কিউ এর মান তুমি জানো 4 কুলম্ব, ই এর মান তুমি জানো 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এটা কাটাকাটি করো, তোমার নাম্বার চলে আসবে, বুঝতে পারলে? এটা ইন্টিজার নাম্বার চলে আসবে তোমার, তাহলে সেটাই কি তোমার আনসার হবে। জাস্ট এইভাবে তোমাকে আনসার করতে হবে। তাহলে এই কোয়েশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট, তাহলে এই ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে, কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস এন ইন্টু ই। এন হচ্ছে তোমার ইন্টিজার, ইন্টিজার মানে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, এরকম হবে। বাট কখনোই 1.5, 1.3 এগুলো পসিবল নয়। ওকে, দিজ আর পসিবল ভ্যালু। ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবে তোমাকে প্রবলেমগুলো সলভ করতে হবে। এই চলতরিতের এই কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এর মধ্যেই আসে, এর বাইরে কিছুই দেবে না। এই যে 11টা কনসেপ্ট আমি শেখালাম, এই 11টা কনসেপ্টের মধ্যে ঘুরিয়ে পেঁচিয়ে কোয়েশ্চেনগুলো করা হয়ে থাকে, ঠিক আছে? এগুলো একটুখানি যদি ভালো করে বুঝে যাও তুমি, তাহলে যেমনই কোয়েশ্চেন দিক না কেন তোমরা ইজিলি সলভ করতে পারবে, আর কোনো অসুবিধা হবে না। ক্লিয়ার হয়েছে? তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।